আমার বাবার মুখাগ্নি আমি করব ঠাকুরমশাই। আমায় কি কি করতে হবে সেটাই শুধু বলুন। জল শুকনো গলায় কথাটা বলল শ্রেয়সী। সঙ্গে সঙ্গে জেঠু গম্ভীর স্বরে বললেন, না শ্রেয়সী, সেটা হয় না। তোর নিজের দাদা নেই তো কি হয়েছে? আমরা তো আছি। জেঠু তো দাদা কি দাদা নয়? অনিরুদ্ধই মুখাগ্নি করবে ইন্দ্রনীলের। শ্রেয়সী নীরব জেঠুর কথায়, শুধু পুরোহিতকে নির্দেশের সুরে বলল, আমিই করব। সমস্ত শ্মশান যাত্রীর মধ্যে ফিস ফাঁস শুরু হয়ে গেছে। মেয়ে হয়ে মুখাগ্নি করবে? এ তো এই বংশের অপমান। বংশধর না থাকলে তবেই লোকে এসব ভাবে আজকাল। ইন্দ্রনীলের যখন ভাইপোরা আছে তখন এসবের মানে কি? ছোট কাকু ধীরে ধীরে মায়ের কাছে এসে দাঁড়ালো। সবই দেখছে শ্রেয়সী। বৌদি, তুমি শ্রেয়সীকে বোঝাও, ও আমাদের অপমান করছে। চ্যাটার্জি বংশের মেয়ে হয়ে ও শ্মশানে গিয়ে মুখাগ্নি করবে কি করে? আমাদের বংশের মেয়েরা কেউ শ্মশানে যায় না। পাড়ার লোক কি বলবে বলো তো? আমরা কি মরে গেছি? তাছাড়া তোমার মেয়ে এখন বিখ্যাত হয়েছে, হয়তো মিডিয়া এসেও হাজির হবে। সবাই কি বলবে? কাকা জ্যাঠারা থাকতে বাচ্চা মেয়েটা একা এসব করছে। তোমার মেয়ের না হয় বুদ্ধি নেই বৌদি, কিন্তু তোমার তো আছে। আর ওটা তো আমাদেরও দাদা নাকি? মা ধীর স্বরে বলল, তোমার দাদা যা বলে গেছেন সেই মতোই হবে। মরা মানুষটাকে নিয়ে আর তোমরা ঝগড়া করতে এসো না ঠাকুরপো। শ্রেয়সী ধীর স্বরে বলল, জেঠু, কাকু, পিসিমণি, তোমাদের একটা কথা বলি। বাপি তার পুরনো ডায়েরিতে পরিষ্কার নিজের ইচ্ছের কথা সব লিখে দিয়ে গেছে। আমি শুধু বাপির ইচ্ছে মতো কাজ করছি। পিসিমণি কাঁদতে কাঁদতেই বলল, কি ডায়েরি, কি ইচ্ছে? তোর বাবা তো আমাদেরও দাদা ছিল রে, তার ইচ্ছের খবর আমাদেরও জানা উচিত। তুই নিয়ে আয়, দাদার মৃতদেহের সামনে দাঁড়িয়েই শুনবো দাদার ইচ্ছের কথা। ছোট কাকু বলল, হ্যাঁ, শোনা তো দরকার। বসত বাড়িটা হয়তো আমাদেরই ভাগে দিয়ে গেছে। তুই তো মেয়ে, তারপরে আবার সেলিব্রিটি। তুই হয়তো আর এখানেই থাকবি না, ফ্ল্যাট কিনবি। একটা সাদা চাদরে ঢাকা দেওয়া আছে ইন্দ্রনীল চ্যাটার্জির মৃতদেহ, আর তার রক্তের সম্পর্কের ভাই বোনেরা মৃতদেহের সামনে দাঁড়িয়ে সম্পত্তির হিসেব কষতে ব্যস্ত। শ্রেয়সীর গাটা গুলিয়ে উঠল। এক রাশ ঘৃণা জমা হচ্ছিল নিজের লোকেদের ওপরে। শ্রেয়সী দৃপ্ত পায়ে ঘরে ঢুকল। একটা ভেলভেট চটে যাওয়া ডায়েরি নিয়ে ফিরল। জেঠুর ছেলের হাতে দিয়ে বলল, দাদা ভাই, তুমি পড়ে শোনাও। দাদা ভাই একটু ইতস্তত করে ডায়েরিটা নিয়ে পাতাটা খুলল। প্রিয় মামনি, বলতো মামনি, আমার জীবনের সব থেকে আনন্দের দিন কোনটা? যেদিন হসপিটালের বেডে তোর মায়ের পাশে ছোট্ট তোকে দেখেছিলাম, আর যেদিন তোর প্রথম গানের রেকর্ড বেরোলো ওই দিন। না রে, ভুল বললাম, আরও আছে। তোর প্রতিবার রেজাল্টের দিনও আমার বড্ড আনন্দ লাগতো। বাচ্চাদের মতো কেঁদে ফেলতাম। তোর মা বলতো, মেয়ে আরও সকলের আছে গো, তোমার মতো এত আদিক্ষেতা কেউ করে না। আমি বলতাম, আমার মেয়ের মতো মেয়ে কজনের আছে গো? মামনি, তুই কি কষ্টে আছিস? তোর মনে ইদানিং বড্ড চিন্তার ছাপ দেখছি। জানি তুই কেন কষ্ট পাচ্ছিস। তুই যতই আমার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করিস আমার কি রোগ হয়েছে, আমি কিন্তু জেনে গেছি মা। আমার লিভারের বায়োপসি রিপোর্টে ম্যালিগন্যান্ট ধরা পড়েছে।
আমি জানি ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হবে, কিন্তু মামনি, আমি সারা জীবনে কিছুই যে জমাতে পারিনি রে। তোর আর তোর মায়ের জন্য কিছুই করতে পারলাম না রে। জানিস মামনি, তুই যখন এই নামি নার্সিংহোমে আমায় ভর্তি করলি, তখনই আমি বুঝেছিলাম তুই এবারে আমার জন্য তোর প্রতিভা বেচবি। তাছাড়া তোর কাছে রাস্তায় বা কী ছিল? এতদিন আমি তোকে গানের প্রোগ্রামে নিয়ে যেতাম আর বলতাম মনের আনন্দে গান কর, গান নিয়ে ব্যবসা করিস না। তুই বলতিস, বাপি অমুক ক্লাব থেকে এত টাকা অফার করেছে। আমি বলতাম, টাকা নিবি গান গেয়ে? তুই বলতিস, সবাই নেয় বাপি। আমার পকেটের অবস্থা জরা জীর্ণ, তাই চুপ করেই ছিলাম। ক্লাস 7 থেকেই তুই স্টেজে পারফর্ম করতে শুরু করলি। চারিদিকে তোর কত নাম হচ্ছিল, আমার বুকটা গর্বে ভরে উঠেছিল। জানিস মা, তুই যখন জন্মালি তখন তোর ঠাকুরদা মানে আমার বাবা বলেছিলেন, খুব আশা করেছিলাম ছেলে হবে, মেয়ে হয়ে বংশের কোন কাজে লাগবে। তোর জেঠু বলেছিল, বিয়ের পাত্র খোঁজা ছাড়া আর কি কাজ। তোর পিসি বলেছিল, গায়ের রংটাও তো চাপা, গয়না গড়াও এখন থেকেই এক গাদা পণ নিয়ে তবে কেউ এই কালো মেয়েকে বিয়ে করবে। তোর মায়ের চোখে সেদিন ভয় দেখেছিলাম। এদের এত কথা শুনেই হয়তো আতঙ্ক হচ্ছিল তোর মায়ের তোকে নিয়ে। কিন্তু জানিস মামনি, আমার বড্ড আনন্দ হচ্ছিল। একটা পুতুল পুতুল মেয়ে আমায় বাবা বলে ডাকবে বলে। তোর ছোট কাকাকে ব্যবসার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম, আমার জমানো সব টাকা। বলেছিল ব্যবসাটা দাঁড় করিয়ে শোধ করে দেবে। তুই হবার পরে তোর কাকা বলেছিল, যাক বাবা, দাদার তো মেয়ে হয়েছে, আর আমায় টাকা শোধ করতে হবে না, মেয়ের বিয়ের সময় একটা সোনার গয়না দিয়ে দেব ক্ষণ। তোর জেঠুর ছেলের পড়াশোনার জন্য টাকা দিয়েছিলাম। তোর জেঠু বলল, তোর তো মেয়ে হয়েছে, আমার তো 2 ছেলে, তুই বরং একটার পড়াশোনার দায়িত্ব নেই। আমি মুখ নিচু করে মেনে নিয়েছিলাম। তোর ভালো বেবি ফুড কিনতে পারতাম না, তবুও দাদার ছেলের কোচিংয়ের টাকা দিতাম। জানিস মামনি, চারিদিকে যে বলে না এখন ছেলে মেয়ে সব সমান সমান, সেই ধারণাটা ভেঙে গিয়েছিল তুই হবার পরে, বাড়ির সকলের মানসিকতা দেখে। তুই বড় হচ্ছিলি একটু একটু করে, একদিন একদিন করে আমার চোখের সামনে। আমি প্রথম খেয়াল করেছিলাম তুই যখনই আনমনে থাকতিস তখনই গান করতিস। তাই বলেছিলাম তোর মাকে শ্রেয়সীকে গানের স্কুলে ভর্তি করে দিই। তখন তোর সবে 3। তোকে নিয়ে গিয়ে ভর্তি করলাম গানের স্কুলে। পড়াশোনাতেও তুই ছিলিস বাড়ির সকলের থেকে ভালো। তোর 2 দাদার থেকেও তুই অঙ্কে বেশি পেতিস। তোর দাদু বলতেন, শ্রেয়সী, বেশি পড়ে তো লাভ নেই রে, অনিরুদ্ধ আর অনির্বাণকে পড়তে হবে, ওরাই বংশের মুখ উজ্জ্বল করবে। মেয়ে তো পরের বাড়ি চলেই যাবে, খরচ করে পড়িয়ে হবেই বাকি। কিন্তু সকলের সব কথাকে মিথ্যে প্রমাণ করে তুই ভালো রেজাল্ট করেছিলিস, এমনকি মাধ্যমিকেও তুই জেলার সেরা হলি। বাড়ির সকলের হিংসার পাত্রী হয়ে গেলি। জানি না সেটা তুই কন্যা সন্তান বলেই কিনা। তুই ছেলেদের হারিয়ে দিচ্ছিলি বলেই বোধহয় আমরা একঘরে হয়ে গেলাম। তোর ছোট কাকার ছেলেটা অল্প বয়সেই বুকে গেল।
তোর জেঠুর ছেলেগুলো মিডিওকার স্টুডেন্ট, সেখানে তুই সবেতে ফার্স্ট। এটা মেনে নিতে পারছিল না কেউ। তাই হয়তো কোনো কারণ ছাড়াই তোর জেঠু একদিন বলে বসলো, তোরা আলাদা থাকিস ইন্দ্র। জানিস মামনি, আমরা যেদিন আলাদা হলাম সেদিন আমার হাতে একটাও টাকা ছিল না। তোর মায়ের একটা গয়না বেচতে যাচ্ছিলাম, হঠাৎ তুই এসে আমার হাতে 1,000-5 টাকা ধরিয়ে দিয়ে বললি, বাপি, যে রিয়ালিটি শোতে গান গাইছি ওখান থেকে পেয়েছি। জানিস মা, গর্বে বুকটা ভরে গিয়েছিল। আমার ক্লাস 11-এ পড়া মেয়ের প্রথম রোজগারের টাকায় আমার সংসারের হাঁড়ি কড়া কেনা হয়েছিল। মনে মনে বলেছিলাম, আমার মেয়েই আমার লাঠি। আমার বেসরকারি অফিসের স্ট্রাইকের সময় ক্লাস 12-এর তুই হঠাৎ বললি, বাপি, আমি কটা টিউশনই করব ভাবছি। আমি তোর জেঠুর কাছে গিয়ে বলেছিলাম, চ্যাটার্জি বংশের মেয়ে টিউশনই করবে, সম্মানে লাগবে যে। আমার ভাগের জমিগুলো যদি আমায় দাও। তোর জেঠু বলেছিল, তোর ভাগের জমি আবার কি রে, তোর তো ছেলে নেই, তাই বাবা সব জমি আমাদের লিখে দিয়ে গেছেন, তোর ভাগে কোনো জমি নেই। তাছাড়া তোর মেয়ে পড়াশোনা করে বিজ্ঞ হচ্ছে, সে টিউশনি করলে আমাদের করার কি আছে, আমাদের কাছে হাত পাততে আসবি না। তোর ছোট কাকা বলেছিল, দাদা, একটা ভালো বুদ্ধি দিই তোমাকে, মেয়ের পড়াশোনা বন্ধ করে দাও, তাহলে হয়তো ওই টাকায় তোমার ঘরে হাঁড়ি চড়বে। ফিরে এসে বাইরের ঘরে মাথায় হাত দিয়ে বসেছিলাম, দেখলাম দুটো ছোট ছোট মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো। মিষ্টি করে বলল, শ্রেয়সী দিদি আছে, আমরা পড়তে এসেছি, পড়াশোনা করে দিদির মতো জেলার গর্ব হতে চাই। জানিস মামনি, আমি কেঁদে ফেলেছিলাম ওই দিন। আমার মেয়ে জেলার গর্ব, বাইরের ঘরটা তোর ছোট ছোট স্টুডেন্টে ভরে গেল। আমার অফিসের স্ট্রাইক উঠলেও মাইনে নিয়মিত হলো না, সংসার চলছিল তোর টিউশনির টাকায়, সাথে তুই গান গেয়েও রোজগার করছিলিস। তোর গানের ক্যাসেট বেরোলো, আমি চমকে গিয়েছিলাম আমার মেয়ের সাফল্য দেখে। রাস্তায় বেরোলেই সবাই বলতো, কাল টিভিতে আপনার মেয়ের প্রোগ্রাম দেখলাম ইন্দ্রনীলবাবু, বড় ভালো গায়, আমাদের জেলার গর্ব আপনার মেয়ে। উচ্চ মাধ্যমিকেও তুই ভালো রেজাল্ট করলি। তোর জেঠু কাকুরা আমাদের বাড়ির মাঝে লম্বা পাঁচিল তুলে দিল, মুখে বলল, ভিখিরিরা কখন নুন তেল চাইতে আসে বিশ্বাস তো নেই। তোর মা খুব কেঁদেছিল জানিস মামনি, আর তুই বলেছিলি, বাপি, মানুষ চিনতে শেখো। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলি, আমি তো আছি বাপি, তোমার কোনো চিন্তা নেই, মনে রেখো তুমি নিঃসন্তান নও। ঠিক আমার মায়ের মতো আমায় ভরসা দিয়েছিলি তুই। জয়েন্টে চান্স পেয়েও তুই মেডিকেলে পড়তে যাবি না সিদ্ধান্ত নিলি, বললি, বাপি, অনেক খরচ, অনেকটা সময় সাপেক্ষ, এতদিন শুধু পড়াশোনার পেছনে ব্যয় করলে আমরা না খেতে পেয়ে মরবো বাপি। জানিস মা, সেদিন আমার নিজের উপরে করুণা হচ্ছিল, আমি তোর বাবা হওয়ার যোগ্য নই বলে। তুই হয়তো আমার চোখ দেখে আমার কষ্টটা বুঝতে পেরেছিলিস, তাই বললি, বাপি, আমি সিঙ্গার হতে চাই, ফিল্মে গান গাইতে চাই। আমি বললাম, গান বেচবি? তুই রক্তাভ চোখে জবাব দিয়েছিলিস, হ্যাঁ বেচব। এর মধ্যেই আমার রোগটা ধরা পড়ল। তুই ততদিনে 2টো বাংলা ছবিতে সাইন করেছিস,
আমাকে না জানিয়েই। আমি তখন অসহায় হয়ে ওই পাঁচিল টপকে আবার তোর কাকু জেঠুদের বাড়িতে গিয়েছিলাম। শুনে তুই বলেছিলিস, আমি মেয়ে বলে কি তোমার ভরসা নেই বাপি? আমি কি তোমার ট্রিটমেন্ট করাতে পারবো না? আমি তোমাকে সব থেকে নামি নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। সেদিন আমি মনে মনে বলেছিলাম, ভাগ্যিস আমার মেয়ে হয়েছিলি। ঘরে বসে তোর ছোট কাকুর চিৎকার শুনতে পেতাম, আমায় মারছিস কেন? আমার কাছে বাইক কেনার টাকা নাই রে। তোর ভাইয়ের অশ্রাব্য ভাষায় কথাগুলো শুনে ভাবছিলাম, বারে চ্যাটার্জি বংশের বংশধর, বংশের একটাই মেয়ে ছিলি তুই, তবুও কদর পেলি না। সেই ছেলেই যেখানে পূজিত হচ্ছে, কুলাঙ্গার ছেলে। আজ নার্সিংহোমে বসে বসে এফএমে তোর গান শুনতে শুনতে মনে হচ্ছিল, মরতেও দুঃখ নেই আমার। আমি তো জীবনে সবটা পেয়ে গেলাম। নার্স থেকে ডক্টর সবাই এসে বলছে, মিস্টার ইন্দ্রনীল চ্যাটার্জি, ফাদার অফ শ্রেয়সী চ্যাটার্জি, ইয়োর ডটার ইজ সিরিয়াসলি এ রিয়াল জুয়েল। সি হ্যাজ ম্যাজিক্যাল ভয়েস। জানিস মামনি, বড্ড গর্ব হচ্ছিল রে। আনন্দে আমার চোখে জল চলে এসে গিয়েছিল। বারবার ভাবছিলাম, ভাগ্যিস তুই জন্মেছিলি আমার মেয়ে হয়ে। মামনি, আমি হয়তো আর বেশি দিন নেই, তবে তুই কিন্তু তোর মাকে খুব যত্নে রাখিস। আর একটা কথা, আমি মারা যাবার পরে একটু খেয়াল রাখবি, ওই বাড়ির কেউ যেন আমায় মুখাগ্নি না করে। হয়তো ওরা তুই মেয়ে বলে বাধা দেবে, কিন্তু তুই বলবি আমি আমার বাপির একমাত্র সন্তান। ওদের হাতের আগুনে আমি স্বর্গে যাব না মা। তুই আমার একমাত্র বংশধর। আমি জানি ইন্দ্রনীল চ্যাটার্জির নামটা পৃথিবী থেকে কিছুতেই মুছতে দিবি না তুই। সকলকে বলবি, আমি তো তোকে ক্লাস 3-তে গানে ভর্তি করেছিলাম। আমাকে তোর গানের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখিস মা। আমার মৃতদেহ যেন ও বাড়ির কেউ স্পর্শ না করে। তোর বাপি। চিঠিটা পড়া শেষ হয়েছে। মৃত্যু বাড়ির শীতল নিস্তব্ধতা বিরাজ করছে। এতক্ষণ যে ফিসফাস হচ্ছিল, সব থেমে গেছে। শ্রেয়সী জানতো বাপি আর বাঁচবে না। মনে মনে প্রিপারেশন নিয়েই নিয়েছিল। আপাতত গানের জগতে নতুন মুখ হিসেবে ও বেশ পরিচিত। বেশ কিছু ফিল্মে গানের সুযোগও এসেছে। ডক্টররাও বলেছেন, মিস শ্রেয়সী, মনটাকে শক্ত করুন। মনকে কঠিন শ্রেয়সী করেই ফেলেছিল। তবুও চিঠিটা পড়ে অঝরে কেঁদেছিল, আবার পাগলের মতো হেসেও ছিল। বাপি তাকে সন্তান ভাবত, দুর্বল মেয়ে নয়। বাপি তাকে বংশধর ভাবত। শ্রেয়সী খেয়াল করল, পাড়ার কয়েকটি লোকজন ছাড়া চ্যাটার্জি বাড়ির সকলেই চুপচাপ পিছু হাঁটা দিয়েছে। শুধু জেঠুর ছেলে দাদা ভাই এসে বলল, শ্রেয়সী, তুই কাকুর মুখাগ্নি করবি, আমি তোর পাশে দাঁড়িয়ে থাকব। এই আগুনে যদি একটু হলেও সংশোধন হই আমি, সেটাই লাভের। আমি তোর দাদা ভাই হই। ইন্দ্রনীল চ্যাটার্জি তোর একার বাবা ছিল না, আমারও কাকু ছিল। তাই আমি সবসময় তোর পাশে থাকব। চল বোন, আমরা ভাই বোনে মিলে কাকুর কাজটা সুন্দর করে করি। শ্রেয়সী জানতো, আর কেউ পাশে থাকুক বা না থাকুক, দাদা ভাই থাকবেই। দাদা ভাই কতবার বাড়ির সকলকে লুকিয়ে নিজের পকেট মানি বাঁচিয়ে শ্রেয়সীর জন্য চকলেট কিনে এনেছে। দাউ দাউ করে জ্বলছে চিতাটা।
শ্রেয়সীর হাতে জ্বলন্ত কাঠের টুকরো। গঙ্গা স্নান সেরে ঘাটের ওপরে উঠল শ্রেয়সী। ছোটবেলার বান্ধবী মল্লিকা বলল, তোর ফোনে একটা ফোন এসেছিল, তুই তখন স্নানে নেমেছিলি, আমি রিসিভ করলাম। দুঃখ একটাই, কাকু জেনে যেতে পারল না। নীল নির্জনে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তুই এবছরে বেস্ট সিঙ্গারের প্রাইজ পেয়েছিস। দু চোখ দিয়ে জল পড়ছে শ্রেয়সীর। জলে ভেজা গালে মিশে যাচ্ছে নোনতা জলের ধারা। কানে কানে কেউ যেন ফিস ফিস করে বলল, মনে রাখিস তুই ইন্দ্রনীল চ্যাটার্জির বংশধর। গলাটা শ্রেয়সীর ভীষণ চেনা। ছোট থেকে এই গলাটাই ওকে বারবার বলেছে, মামনি ভাগ্যিস তুই জন্মেছিলি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।